আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো মেডিকেলে ভর্তি পরীক্ষা নিট ইউজির প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার হাতে পেয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে। রাজস্থান থেকে গ্রেপ্তার হয়েছে 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ ও আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক ক্রমশই জটিল হয়ে উঠছে। আইপিএল ক্রিকেটে গতরাতে গুজরাট টাইটান্স 82 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল এসওজি এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো সেটাও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রী জয়পুরের বাসিন্দা মনীষ, তাকেও আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের এসওজি দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হয়েছে রাজস্থানের শিকারের কেরিয়ার কাউন্সিলর রাকেশ কুমারও। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 3রা মের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আগেই ঘোষিত হয়েছিল। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তভার হাতে পেয়ে সিবিআই একটি এফআইআর দায়ের করেছে। শিক্ষা মন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফআইআরটি করা হয়। সিবিআই এর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গ এবং সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত হয়েছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। এর জন্য দেওয়া হবে নতুন অ্যাডমিট কার্ড। এনটিএ আরও জানিয়েছে, নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত আর কোনো ফি জমা দিতে হবে না। এছাড়া ইতোমধ্যেই আগে পরীক্ষার জন্য জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে পরীক্ষার্থীদের। নতুন পরীক্ষার জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করারও দরকার হবে না। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। আস্থা ভোটের আগেই রাজ্য রাজনীতিতে আবার নাটকীয় মোড় দেখা গিয়েছে। সরকারকে সমর্থন দেওয়া নিয়ে এআইএডিএমকে 2টি দলে বিভক্ত হয়ে পড়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এড়াপ্পাড়ি কে পালানিস্বামীর নেতৃত্বাধীন গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী এসপি ভেলুমানিকে বিধানসভায় এআইএডিএমকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী সিভি সানমুগামের বাসভবনে বৈঠকের পর গতরাতে সাংবাদিক সম্মেলনে সানমুগাম বলেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন করবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এআইএনআরসি নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করবেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রঙ্গস্বামীকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রোটেম স্পিকার পদে মানিকতলার বিধায়ক তাপস রায় গতকাল শপথ নিয়েছেন। বিকেলে লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি। শপথ গ্রহণ পর্ব শেষে তাপস রায় জানান, আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় শপথ নেবেন। আগামী 15ই মে শুক্রবার বিধানসভার স্পিকার নির্বাচন হওয়ার কথা। আজ প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বে শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 2 চব্বিশ পরগনার বিধায়করা। আগামীকাল প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী প্রার্থীরা। পশ্চিমবঙ্গে পালাবদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। গতকাল পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইন শৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। যেসব ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে সেগুলিও পুনর্বিবেচনা করতে হবে। তদন্তে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সেই সব মামলার ফের
এর পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত সীমান্ত বৈঠক করে সক্রিয় অপরাধী, সীমান্ত পাচার চক্র এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের উপর জোর দিতে বলা হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভারত আগামীকাল দুদিনব্যাপী ব্রিক্স বিদেশমন্ত্রীদের সম্মেলনের আয়োজন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ওই বৈঠকে পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন যে বৈঠকে ব্রিক্স গোষ্ঠীর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা বিভিন্ন আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী সফর সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল জানান যে ওই সফরকালে দুদেশের মধ্যে শক্তি নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে। संयुक्त अरब अमीरात दौरे के दौरान भी ऊर्जा सुरक्षा पर बातचीत होगी। जिस प्रकार का हमारी उनसे साझेदारी चल रही है, कैसे इसको और व्यापक किया जाए ताकि हम अपने जो ऊर्जा सुरक्षा हमारी है उसको हम मजबूत कर सके। इसके अलावा जो 4 अन्य देश हैं, नॉर्डिक समिट होने वाला है, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है। यहाँ पर भी ये देश में से नवाचार के बहुत बड़ा केंद्र है। इनोवेशन इकोसिस्टम में भारत में बहुत काम हो रहा है और क्लीन एनर्जी टेक्नोलॉजीज में ये लोग और ग्रीन ट्रांजिशन में काफी आगे हैं। तो इन सभी मुद्दे पर हमारी बातचीत होगी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 5 দেশ সফরে রওনা হবেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক ক্রমশই জটিল হয়ে উঠছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরানের প্রস্তাবকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। অন্যদিকে ইরানের পার্লামেন্টের অধ্যক্ষ বাগের গালিভ সতর্ক করে দিয়ে বলেছেন সে দেশের সশস্ত্র বাহিনী যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত। তেহরান তাদের প্রস্তাবকে যুক্তিসঙ্গত বলে দাবি করেছে। ইরান যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অবসান এবং হরমুজ প্রণালীতে সার্বভৌমত্ব দাবি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করার উপরেই গুরুত্ব দিয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন পশ্চিম এশিয়ার বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের ওপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন সরকার সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন 36,000 মেট্রিক টন থেকে বাড়িয়ে 54,000 মেট্রিক টন করেছে। সিআইআই এর বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ভারতের তেল কোম্পানিগুলি দৈনিক 1,000 কোটি টাকা লোকসানের সম্মুখীন হচ্ছে। Our LPG, the cylinder gas which you use in kitchens, about 60% used to come from the Strait of Hormuz. Now we had to make arrangements. I am amazed at what we were able to do. Our domestic production of LPG prior to the crisis was 35 or 36,000 metric tons per day. We ramped up our domestic production from 36 to 54,000 metric tons. This by itself is a mind-boggling thing. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া পরামর্শগুলি মেনে চলার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেইজিংয়ে আসছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহু প্রতীক্ষিত বৈঠকে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আইপিএল ক্রিকেটে গতরাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 82 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। এর ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করেছে তারা। আইপিএল ক্রিকেটে আজ ছত্তিশগড়ের রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। ম্যাচ শুরু হবে সন্ধে 7:30টায়। প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বসু প্রয়াত। কলকাতা ময়দানে টুটু বসু নামে পরিচিত এই ক্রীড়া প্রশাসক গত রাতে 12টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 78 বছর। বেশ কিছুদিন ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবারই তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। 1991 থেকে প্রায় 3 দশক মোহনবাগান ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মেডিকেলে ভর্তি পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার হাতে পেয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে। রাজস্থান থেকে গ্রেপ্তার হয়েছে 15 জন।
তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ ও আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনুন সকাল 7:25 মিনিটে।